আসসালামু আলাইকুম। ক্যানাপস্ট্যাক অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে দেখব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর 2 নম্বর চ্যাপ্টার বক্রতা। তো 2 নম্বর চ্যাপ্টারের বক্রতা এই অধ্যায়টাকে আমরা সহজভাবে কীভাবে সলভ করতে পারি বা এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা কীভাবে সহজে করতে পারি, এই জন্য আমাদের প্রথমে টপিকগুলো গুছিয়ে নিতে হবে। তো আমরা যদি এই অধ্যায়ের টপিকগুলো সিরিয়াল ওয়াইজ করি তাহলে আমাদের জন্য এই অধ্যায়টা খুবই সহজ হবে। আর আমরা যদি এলোমেলো করে করি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করতে পারবো না বা ভুলে যাব, নিয়ম মনে থাকবে না। তো নিয়মগুলো কীভাবে আমাদের মাথায় সুন্দরভাবে গেঁথে যায় সেটা চেষ্টা করব। তো চলো দেখা যাক এই অধ্যায়টাকে আমি শুরু থেকে গুছিয়ে নিছি তো কীভাবে সলভ করা যায়। তো এই অধ্যায়ে বেশ কয়েকটা টপিক আছে, তার ভিতর দেখো বক্রতা, তারপর বলবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, বক্রতা ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, স্বকীয় সমীকরণে বক্রতার ব্যাসার্ধ। এই কয়েকটা জিনিস যদি আমরা জানি বা এই কয়েকটা জিনিস সম্পর্কে যদি আমার ধারণা থাকে তাহলে আমি এই অধ্যায়টা সহজেই করতে পারবো। তো এই অধ্যায়টা সহজেই করার জন্য আমাদের এই কয়েকটা সংজ্ঞা লাগবে। এগুলো আমাদের ক বিভাগে আসে, আমরা জানি সাধারণত আমাদের বিভাগ 3টা থেকে ক, খ এবং গ। তো ক বিভাগের জন্য এই কয়েকটা সংজ্ঞা লাগবে, এই কয়েকটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। তো দেখো প্রথমে চাইছে বক্রতা। বক্রতা কাকে বলে? যে বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। তো 1 নম্বর টপিক ছিল আমাদের বক্রতা। যে বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। এখন এটা যদি আমার একটা বক্ররেখা হয়, বক্ররেখা কি বাঁকা রেখা? আমরা জানি রেখা কি, এটা একটা কি রেখা, কিন্তু এটি কি বক্র? বক্র বলতে কি বোঝায়? বাঁকা। এই যে এটা একটা বক্ররেখা, আমি এভাবে রেখাটা অঙ্কন করতে পারি, তো এটা একটা আমার বক্ররেখা। তো এই যদি আমি এটাও একটা বক্ররেখা, তো এই যে আমার বিন্দু, এই বিন্দু যদি একটা কল্পনা করি এই বিন্দুতে, এখন এইখান থেকে যখন নিচ্ছি এই যে দেখো এভাবে যাচ্ছে। আবার যদি আমি এইখান থেকে নিই, বিন্দুটাকে সেট করে দিই, এখানে যাবে। আবার যদি আমি এখান থেকে একটা বিন্দু নিই, কাছাকাছি যাবে। এখন দেখো এইখান থেকে যদি একটা গাড়ি বা একটা বাইক নিয়ে ও একটা এটা রাস্তা চিন্তা করো, একটা রাস্তার মোড় চিন্তা করো, যে মোড় বা বাঁক। যখন এই বাইকটা এখান থেকে আসবে ও চাইলে জোরেই বাঁক নিতে পারবে, যদিও অনেকটা স্পিড ওকে কমাইতে হবে। কিন্তু এ যখন নেবে এর তুলনায় কি এ বেশি স্পিডে আসতে পারবে? এর তুলনায় একে আরও স্পিড কমাইতে হবে। যখন এ নেবে, এই বাঁকটা যখন এ অতিক্রম করবে, এই বাঁকটা অতিক্রম করার জন্য কী করতে হবে? এ পথ দিয়ে আসলে, যখন এ পথ দিয়ে আসবে, এই পথ দিয়ে আসলেও তুলনামূলক সবচেয়ে বেশি গতিতে যাইতে পারবে, তারপরটা তুলনামূলক কম, তারপরটা যদি না আসে ওকে একেবারেই স্লো করে এই পথটা অতিক্রম করতে হবে। ও চাইলেও কিন্তু এই পথ দিয়ে যে স্পিডে আসবে, এই পথ দিয়ে আসার পর এই স্পিডে আসতে পারবে না। যদি না আসে তাহলে কী হবে আমরা সবাই জানি। তো এই যে বিন্দুটা দেখো, এই বিন্দু কিন্তু একটাই আমার। বিন্দু কয়টা? এখানে একটা বিন্দুকে অতিক্রম করতেছি আমি বিভিন্ন পথ থেকে। এখন এই বিভিন্ন পথ থেকে অতিক্রম করার পর দেখো এখানে গতি বা দিক পরিবর্তন হচ্ছে। দেখো এর যত স্পিডে আসতেছে বা যত গতিতে আসতেছে এ তত পারতেছে না, এর তুলনায় এ আবার কম। আবার এই দুইটার মধ্যে যদি তুলনা করি অনেকটা পার্থক্য থাকে। তো এই কথাটাই বোঝানো হচ্ছে যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলে। আশা করি তোমাদের বক্রতা সম্পর্কে একটু হলে ধারণা হয়েছে। এটা জাস্ট বোঝার জন্য মনে রাখবা এটা কিভাবে আসে, জাস্ট এটা রিয়েলাইজ করলাম। তো বক্রতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়। বক্রতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়। যে কাপ্পা, এটাকে কি বলা হয়? কাপ্পা। এটাকে কে বলা যাবে না। বক্রতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়। তো বক্রতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? বক্রতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়। তারপর চাইছি কি আমাদের বক্রতার ব্যাসার্ধ। সেম, কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তন হারকে বক্রতা বলে এবং বক্রতার বিপরীত মানকে ওই বিন্দুতে, যে বিন্দুটা আমরা পাইছিলাম এখানে, যে বিন্দুটা এখানে পাইছিলাম আমরা, এই বিন্দুতে এর বিপরীত মানকে বক্রতার ব্যাসার্ধ বলে। যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে বক্রতার গতি বা দিক পরিবর্তন হারকে বক্রতা বলে এবং বক্রতার বিপরীত মানকে, বক্রতার বিপরীত বলতে কি? এটা যদি হয় এ এর বিপরীত মানকে 1/a না? তো এই যে বক্রতার বিপরীত মানকে ওই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বলে। এখন বক্রতার ব্যাসার্ধকে, এই যে বক্রতার ব্যাসার্ধকে কী দিয়ে প্রকাশ করা হয়? রো দিয়ে প্রকাশ করা হয়। বক্রতার ব্যাসার্ধকে রো দিয়ে প্রকাশ করা হয়। এগুলো জিনিস জেনে রাখো যে বক্রতার ব্যাসার্ধকে
রো দিয়ে প্রকাশ করা হয়। তারপর আছে কি বক্রতা ও বক্রতা ব্যাসের মধ্যে সম্পর্ক। এটা সম্পর্ক হলো ভাই রো ইজ ইকুয়াল টু 1/কাপ্পা, 1/কাপ্পা। আবার এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, কাপ্পা ইজ ইকুয়াল টু 1/রো। তো রো বিটস আবার বক্রতার ব্যাসার্ধ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা ব্যাসার্ধ সাধারণত আর বা ডি দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধকে আর বা ডি দিয়ে প্রকাশ করি, কিন্তু এখানে আমরা আসলে কী দিয়ে প্রকাশ করতেছি, বক্রতাকে রো দিয়ে প্রকাশ করতেছি। এবং বক্রতা ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখো, কে ইজ ইকুয়াল 1/রো অথবা রো ইজ ইকুয়াল 1/কে, মানে একটা আরেকটার গুণোত্তর বিপরীত। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে স্বকীয় সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের মোটামুটি ভালোই অঙ্ক সলভ করতে হবে। তো এটা দেখেছি, কোনো বক্ররেখার উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু হইতে একটি চলমান বিন্দুর মধ্যকে চাপের দৈর্ঘ্য এস এবং চলমান বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সহিত যদি সাই কোণ উৎপন্ন করে, এস ও সাইয়ের মধ্যে যে সম্পর্ক তাকে ওই রেখাটির স্বকীয় সমীকরণ বলে। কি বলছে ভাই, একবার দেখি। কোনো বক্ররেখার উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু হইতে একটি চলমান বিন্দুর মধ্যকার চাপের দৈর্ঘ্য এস এবং চলমান বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সহিত যদি সাই কোণ উৎপন্ন করে, এস ও সাইয়ের মধ্যে যে সম্পর্ক তাকেই তাকেই স্বকীয় সমীকরণ বলে। এখন দেখো, আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বক্ররেখা নিলাম। এই যে এটা কি ভাই, বক্ররেখা মানে কি, বাঁকা। এই বক্ররেখার এই একটা বিন্দু, এই যে এখানে আমি একটা বিন্দু নিলাম, এই যে একটা বিন্দু। এই বিন্দুটি কি আমার চলমান, বলে দিচ্ছে যে কোনো বক্ররেখার উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু হইতে একটি চলমান বিন্দু, এই যে চলমান বিন্দু, এই চলমান বিন্দুটার একটা আমি মধ্যবর্তী স্পর্শক নিলাম। এই যে আমার হলো একটা কি স্পর্শক, আমরা সবাই জানি স্পর্শক এটা। তো এইটা আমার যদি এস হয়, এই যে বক্ররেখাটা এস বা চাপের দৈর্ঘ্য এস, এবং যে স্পর্শকটা নিছি অঙ্কিত স্পর্শক, কোন অক্ষ বলছে ভাই, এক্স অক্ষ। এই যে এক্স অক্ষ আমাদের এই দিক, তো এইটা আমি একটা দিক নিতে পারি। এর মধ্যবর্তী কোণ কী বলছে ভাই, সাই। তো এইটা আমার বিন্দুটা ধরে নিতে পারি পি অফ এক্স ওয়াই। দেখো এদিকে গেছে এক্স অক্ষ বরাবর, আর এদিক যদি আমরা কল্পনা করি এটা আমাদের ওয়াই অক্ষ। তা পি অফ এক্স ওয়াই, আর এটা হবে এই ফাংশনটাকে বলা হয় ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, কারণ এটা আমি এক্স অক্ষ বরাবর নিছি, ওয়াই অক্ষ বরাবর এক্সের জন্য ওয়াইয়ের মানটা আমি পাবো। এখানে যদি এক্সের মান বা এফ অফ এক্সের মান এ বসাই, এফ অফ এক্সের মান এ বসাই, তো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো এইখানে যদি এফ অফ এক্সের মান আমার এ হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এ আসবে। তার মানে এইটুক যদি আমার এ হয় বা এক্স ইজ ইকুয়াল টু এ হয়, তার মানে এই ফাংশনটা আমার এ হবে। তো ওইটা আমাদের ফ্যাক্ট না, আমাদের যেটা রয়েছে যে এই সাই এবং এই চাপের দৈর্ঘ্য এস এর মধ্যে যে সম্পর্ক তাকে স্বকীয় সমীকরণ বলে। তো স্বকীয় সমীকরণ এটাকে এভাবে প্রকাশ করা হয়, রো ইজ ইকুয়াল টু ডিএস বাই ডি সাই। এটাকে কী বলা হয়, সাই বলা হয়, ডিএস বাই ডি সাই। আমাদের যদি এই ফাংশনটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়, এইখানে বুঝো এটা, যদি এখানে না বুঝতে পারো এফ অফ এক্স। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন যদি একবার করি, ডিওয়াই বাই কী আসবে, ডিএক্স। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে আমার ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে যদি এফকে একবার করি, এফ প্রাইম এক্স। আমরা ফার্স্ট ইয়ারে এগুলো করে আসি যে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিওয়াই বাই ডিএক্স আসবে এক্সের সাপেক্ষে করলে, আর এখানে আসবে এফ প্রাইম এক্স, কারণ এই মানটা আমার ফিক্স না, ফাংশনটা আমার জানা না, অজানা ফাংশন। তো এটাকে অজানা ফাংশনকে এফ প্রাইম আসে দুইবার করলে এফ টু বা এফ ডাবল ড্যাশ, এফ ট্রিপল ড্যাশ তিনবার করলে। তো এখানে দেখো যে এস ইজ ইকুয়াল টু, এখানে তোমার একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এস কে, এখানে এস আর এখানে ওয়াই দুইটা কিন্তু সেম। দেখো এই যে এইদিকে একটা ফাংশন আছে এফ অফ এক্স, এটা ধরে নিলাম, আমার রো নেই। তো এইটা যদি আমার এস হয়, এখন দেখো এইটাকে যেভাবে ডিফারেন্সিয়েশন করলাম, এই যে ডি, এটাকে ডিফারেন্সিয়েশন করছিলাম ওয়াইকে আমি এক্সের সাপেক্ষে, কার সাপেক্ষে ভাই, এক্সের সাপেক্ষে। কিন্তু যখন আমি সক্রিয়তার সমীকরণ নির্ণয় করব, তখন আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো না। কথাটা মনে রাখো, যখন আমি ওয়াই, এটা সাধারণত ফাংশনে আমরা করে আসছিলাম যে ওয়াইকে যখন আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন ডিওয়াই বাই ডিএক্স হয়, ডিওয়াই বাই ডিএক্স হয়। যখন স্বকীয় সমীকরণে আমরা এক্স, এই যে এস আছে, এই এসকে ডিফারেন্সিয়েশন করবো, তখন আমি এইটার সাপেক্ষে করতে পারবো না। তাহলে করতে পারবো কিসের সাপেক্ষে, সাইয়ের সাপেক্ষে, সাইয়ের সাপেক্ষে। এখন দেখো যখন ওয়াইকে করছি ডিওয়াই আসে, তার মানে যখন এসকে করবো, এই যে এসকে করবো, তখন কি আসবে আমার
ডিএস আসবে নিচে। কার সাপেক্ষে করছিলাম এখানে? এক্সের সাপেক্ষে করছি, এই জন্য আছে ডিএক্স। এখন এই এক্সকে কার সাপেক্ষে করবো? সাইয়ের সাপেক্ষে। সো এখানে কি আসবে আমার? এই যে দেখো ডি এক্সের জায়গায় কি আসবে? সাই আসবে। আর এটাকে রো দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তোমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, বলবে যে সক্রিয়তা সমীকরণ বা সক্রিয়তা সমীকরণে ব্যাসার্ধ নির্ণয় করো। এখন আমরা জানি ব্যাসার্ধকে একটু আগে বলে এসেছি যে ব্যাসার্ধকে রো দিয়ে প্রকাশ করা হয়। সো সক্রিয়তা সমীকরণ যদি ব্যাসার্ধ বলে, তো আমাদের বা সক্রিয়তা সমীকরণ বলে যে এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের সক্রিয়তা সমীকরণ নির্ণয় করো বা ব্যাসার্ধ নির্ণয় করো, তখন আমরা লিখবো যে রো ইজ ইকুয়াল টু ডিএস বাই ডি সাই। তার মানে ওই সমীকরণটাকে সাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি এটাকে আমরা একবার সাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নিই, তাহলে আমরা কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। তো চলো আমরা ওই আলোকের একটা অঙ্ক নিচ্ছি, এখানে ওই অঙ্কটা সলভ করে দেখি। যে বলছে এস ইজ ইকুয়াল টু এ সাইন ই স্কোয়ার সাই বাই 2 স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্ররেখা এস কমা সাই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা এই জিনিসটা দেখার পরে যে বক্রতার ব্যাসার্ধ আর বলেছি কি স্বকীয় সমীকরণ, তো একটু আগে আমরা দেখে আসলাম যে এটার যে সম্পর্কটা রো ইজ ইকুয়াল টু ডিএস বাই ডি সাই, মানে এসের যে মানটা দেওয়া থাকবে এটা যদি আমার ওয়াই হইতো, ওয়াই ইজ ইকুয়াল টু সাপোজ এফ অফ এক্স দেওয়া আছে, এখানে একটা ফাংশন দেওয়া আছে। এটা একটু আমি বুঝাইলাম, এখনও বলতেছি যে এখানে আমার একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করবো ডিওয়াই বাই ডিএক্স এফ প্রাইম এক্স। এটাকে আমি এভাবে করতেছি, কার সাপেক্ষে ভাই? এক্সের সাপেক্ষে। আবার স্বকীয় সমীকরণের ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে ওইটাকে আমার কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে? মনে রাখতে হবে ভাই, সাইয়ের সাপেক্ষে। কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে? সাইয়ের সাপেক্ষে। এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমার কিন্তু প্রদত্ত সমীকরণ কোথাও এক্স নাই, আমি করতে পারবো না। সো আমাদের এটি কিসের সাপেক্ষে করতে হবে? যে এসকে যদি আমরা সাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটাকে আবার প্রকাশ করা হয় রো দিয়ে। সো আমার কাঙ্ক্ষিত আনসার অটো চলে আসবে। তো আমার যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে, দেখো এটা আমি লিখে নিচ্ছি যে প্রদত্ত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণ এই যে দেখো এটা দেওয়া ছিল, তো এটা আমি লিখলাম। এখন এটাকে আমি কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? রো এর সাপেক্ষে। সো এটা আমরা লিখতে পারি বক্রতার ব্যাসার্ধ। অতএব বক্রতার ব্যাসার্ধ অথবা আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, সূত্রটা লিখে দিব আমরা। ফার্স্ট সূত্রটা লিখে নিব যে বক্রতার ব্যাসার্ধ, এটাকে ব্যাসার্ধকে রো দিয়ে প্রকাশ করা হয়। আর এইটার ক্ষেত্রে আমরা জানি ডিএস বাই ডি সাই। তো আমি এখানে সোজাসুজি করতেছি, তোমরা নিচে করে নিবা। তো ডি আমি এটা রাখে দিলাম ডি বাই ডি সাই। এখন দেখো আমার এসের মান আছে, তো এই মানটা আমি এখানে বসাই দেবো 8a সাইন স্কোয়ার সাই বাই 2। তো আমরা ডিফারেন্সিয়েশন এর আগে করে আসি, অনার্স ফার্স্ট ইয়ারে ছিল আমাদের, ক্যালকুলাস 1-এ, ইন্টারমিডিয়েটে ছিল, এখানে আবার করব। কিভাবে করতে হয় তোমরা যদি ওইদিকে ফাঁকি দিয়ে আসো, জাস্ট এখানে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, ইনশাআল্লাহ আশা করা যে তোমরা সহজেই বুঝতে পারবা। দেখো ভাই, এই যে সাইয়ের সাপেক্ষে যেটা করব, এই যে সাই, আমাকে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটে, তার মানে এটা কি আমার ধ্রুবক, তা ধ্রুবকটা কি আমার বাইরে চলে আসে এটে। এক ফার্স্ট এটা করে নিলাম ডি বাই ডি সাই, সাইন স্কোয়ার সাই বাই 2, এটা আসলো। তা আমার ধ্রুবকটা সবসময় কী আসে ভাই? বাইরে চলে আসে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। তো ধ্রুবক আমার থাকবে, ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না। এখন ডি এক্স ডিডি এক্স, তা এইটা যদি আমি এক্স এন কল্পনা করি, এই যে একটা সূত্র পড়ছিলাম ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা আমরা পড়ে আসি সবাই, এই সূত্রটা আমরা জানি, তাও আমি লিখে দিচ্ছি যে এই সূত্রটা হয় এন এক্স এন মাইনাস 1। এই সূত্রটা সকলেরই জানা। তো এইটাকে আমি ডিরেক্ট সাইয়ের সাপেক্ষে করতে পারতেছি না, কারণ এটা আমার সাই নয়। যদি ডিরেক্ট সাই থাকতো, ডিডি এক্স থাকতো বা ডি সাই বাই সাই থাকতো, তখন আমি এটা ডিরেক্ট করতাম। কিন্তু এখানে সাইন স্কোয়ার আছে, তো এই সাইন স্কোয়ার সাই বাই 2 বা সাইন স্কোয়ারটাকে আমি কী কল্পনা করবো ভাই? এক্স টু দি পাওয়ার এন কল্পনা করবো। এক্স টু দি পাওয়ার এন যদি কল্পনা করি, এক্স টু দি পাওয়ার এনের সূত্রটা কি? এন এক্স এন মাইনাস 1। তো এন বলতে 2, এক্স বলতে এই যে সাইন, তাই এন এক্স বলতে সাইন স্কোয়ারের জায়গায় মানে এন মাইনাস 2, এন বলতে 2 মাইনাস 1 সাই বাই 2। এখন দেখো ভাই, এই অঙ্ক করার ক্ষেত্রে যেটাকে আমরা এক্স বলছিলাম ওটা কি আসলেই এক্স? না, এটা কী ছিল? সাইন এক্স। তো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন আবার করতে হবে। যদি যেটাকে আমরা এক্স ধরবো ওটা যদি এক্স না হয়, ওটাকে পুনরায়
ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সাইন এক্সকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, বা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী আসে ভাই, কজ এক্স, কোস এক্স সাই বাই টু। এই যে তোমাদের সূত্র ছিল ডিডি এক্স সাইন এক্স, এই সূত্রটা ছিল কস এক্স। এই যে ভাই সূত্রগুলো জানার লাগবে। তো দেখো আমি পাশাপাশিভাবে সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতায় এগুলো নোট করবা। তো ডিডি এক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী আসে ভাই, কস এক্স। তো আমি যেটাকে এক্স বলছিলাম ওটা এক্স নয়, ওটা ছিল সাইন এক্স। তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে আমার কস এক্স। আবার দেখো যেটাকে আমি সাইন এক্স ধরছি, যেটাকে সাইন এক্স ধরছি, সাইন এটাকে ধরছিলাম আমি সাইন এক্স, এটা কি আসলে সাইন এক্স? এটা এই জায়গায় এক্স ছিল না, এখানে কী ছিল, সাই বাই টু। তো সাই বাই টু, তো এখানে এই যে সাই বাই টুকে আমি এভাবে লিখতে পারি না, হাফ সাই। তো হাফটা কি আমার ধ্রুবক, তো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন তো হয় না, তো এখানে ধ্রুবকটা বাইরে থাকলো। এখন সাইকে ডিফারেন্সিয়েশন করলে আসবে আমার ওয়ান। দেখো ডিডি এক্স ডিডি এক্স যদি এক্স, তো এইটাকে আমি এন এক্স কল্পনা করি, তো এন এক্স, এই যে একটু আগে লিখলাম এন এক্স এন মাইনাস ওয়ান। তো এইখানে এর পাওয়ার কত, এন বলতে এখানে ওয়ান, তো ওয়ান এক্স ওয়ান মাইনাস এই যে এন মাইনাস ওয়ান বলতে জিরো। তো ওয়ান আর এক্স গুণ করলে এক্সই আসে, আর ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, এক্স টু দি পাওয়ার জিরো, সূচকের নিয়ম ওয়ান। তো এই মানটা আমার আসতেছে, দেখো তার মানে এখানে আমার এই যে ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন আমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করব। দেখো এই টু ভ্যানিশ হয়ে যায়, তার মানে এখানে থাকে এইট এ সাই বাই টু ইন্টু কস সাই বাই টু। এখন দেখো এই যে এইট এ আছে, আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি না, 4a ইন্টু টু। আমি টুটা সামনে নিতে পারি, 2 2 4 সাইন এ বাই টু ইন্টু কস এটা বাই টু। এখন দেখো এখানে 4a ইন্টু টু মানে 8, এটাই থাকলো, তারপর যা ছিল তাই লিখে দিলাম। এখন দেখো সাইন টু এ একটা সূত্র ছিল 2a সমান 2 সাইন এ ইন্টু কস এ। এই যে সূত্রটা পড়ে আসছিলাম আমরা, এই সূত্রটা আমরা সকলেই জানি, তো এই সূত্রটা তো খুবই সহজ। এখন এই সূত্রটা প্রয়োগ, এইটুক দেখো, এইটুক তোমার এই সূত্রটা পড়ে আছে যে সাইন টু এ সমান 2 সাইন এ ইন্টু কস এ, 2 সাইন এ ইন্টু কস এ সমান সাইন টু এ। তো এই জায়গার সংকট, তো আমি এখানে লিখতেছি, তো 4 থাকে গেল, আর এইটা সমান সাইন টু এ বলতে ভাই এখানে সাই বাই টু। এখন থেকে এই টু কেটে যায়, 4a সাইন সাই। এখন দেখো আমরা যেটা নির্ণয় করছি এটা কি ছিল, বক্রতার ব্যাসার্ধ। আমরা যেটা নির্ণয় করছি এটা হলো বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক আসে না, বক্রতার ব্যাসার্ধ বা যে কোনো ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। এখন দেখো এইখানে আমার কোণ সাইন এর মান নেগেটিভ আছে ভাই, -1 থেকে +1 এর মানটা আমরা জানি। তো এইখানে যদি কোণটা নেগেটিভ আসে, তার মানে এই মানটা কি আসবে, নেগেটিভ আসবে। তখন আমার ব্যাসার্ধটা কি আসবে, নেগেটিভ আসবে। তারপর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে এ কিন্তু একটা অজানা রাশি, তো এর মান তো নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, যে কোনো হতে পারে। তখন আমার যদি এই মানটা নেগেটিভ হয়, এই মানটা পজিটিভ হয়, তখন আমার কী আসবে, আনসার নেগেটিভ আসবে। আবার এই মানটা পজিটিভ, এই মানটা যদি নেগেটিভ হয়, তখন আমার আনসার কী আসবে, নেগেটিভ আসবে। তো আমি তো নির্ণয় করতেছি বক্রতার ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধ কখনোই নেগেটিভ আসে না। ব্যাসার্ধ যেগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ব্যাসার্ধ এগুলো নেগেটিভ আসতে পারে না। তো আমাদের করণীয় কী, তো যখন আমরা এইভাবে দেখবো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার পর যদি আমার মান না আসে ডিরেক্ট, তখন আমরা কী করবো, যে একটা পরম মান দিয়ে দেবো। আমরা চালাকি করে বড় মান দিয়ে দেবো, যে সূত্রটা লিখছি এখান থেকে করবো, যে পরম মান দিয়ে দেবো, তারপর এখানে আবার পরম মান দিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে সব জায়গায় পরম মান দেবো। এখন সব অঙ্কে কি পরম মান দিব না, আমরা অঙ্কগুলো করার পর দেখব যদি আমাদের অজানা রাশি অঙ্কে থেকে যায়, যদি অজানা রাশি অঙ্কে থেকে যায়, যেমন এটা আসছে এরকম যদি থেকে যায়, তখন আমরা কী দেবো, অঙ্কে পরম মান দিব। তো এখানে আমি চাইলে 4টাকে বাইরে রাখতে পারি, 4 যেহেতু ধ্রুবক, 4কে তো তার আজীবন চান্স হবে না, a সাইন সাই বাই টু, এটাকে আমি পরম মানের ভিতরে রাখবো। আর এটাই হলো আমার কাঙ্ক্ষিত আনসার। আবার অন্য অঙ্কে যদি আমার হাফ আসে, শিশু উত্তর বক্রতার ব্যাসার্ধ হাফ আসে, 6 আসে বা 100 আসলো, তখন কিন্তু আমি পরম মান দিতে পারবো না, কারণ এটা ডিরেক্ট মান চলে আসে। তখন যদি তুমি পরম মান দাও, তখন
যে টিচার খাতা কাটবে, সে বুঝবে যে তুমি এগুলো সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি জাস্ট বই দেখছো, মুখস্থ করছো, অথবা তোমার সাধারণ বেসিকটুকু নাই যে কোথায় পরমান দিতে হয়, কোথায় পরমান দিতে হয় না। পরমান সেখানেই দিব যেখানে আমার অজানা চলক থাকবে বা নেগেটিভ মান আসার সম্ভাবনা থাকবে। যদি নেগেটিভ মান আসার সম্ভাবনা না থাকে তাহলে আমি কখনোই পরমান দিব না। আগে অঙ্কটা সলভ করে নিব, তারপর দেখব যে আমার নিচে আনসার কি আসতেছে। যদি আমার অজানা রাশি চলে আসে তাহলে আমি সুন্দর করে পরমানটা দিয়ে দেবো, 2 সেকেন্ড সময় লাগবে না। আর যদি আমার ডিরেক্ট মান চলে আসে, সো পরমান দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।